আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের নিঃসরণ সম্পর্কে। এই পাঠে আমরা জানব নিঃসরণটা আসলে কী। নিঃসরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে গ্যাসের কণাগুলো খুব ছোট একটি ছিদ্র দিয়ে পারস্পরিক সংঘর্ষ ছাড়াই একে একে বের হয়ে যায়। অর্থাৎ নিঃসরণটা কি খুবই সূক্ষ্ম একটি ছিদ্র জায়গা, যেখান দিয়ে কোনো গ্যাসের কণাগুলো নিজে নিজেই বের হয়ে যায় কোনো সংঘর্ষ ছাড়া। এটা আমরা ভালোভাবে বোঝার জন্য একটা উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে বেলুনের ছোট ছিদ্র দিয়ে গ্যাস নির্গমন। বেলুনে যদি অতি ক্ষুদ্র বা মাইক্রোস্কোপিক ছিদ্র থাকে, তাহলে কিছু সময় পর সেটি ধীরে ধীরে হাওয়া ছেড়ে সংকুচিত হয়ে যায়। এটি হয় কারণ গ্যাসের কণাগুলো একটি একটি করে সেই ক্ষুদ্র ছিদ্র দিয়ে বাইরে বের হয়ে আসে। এই ধরনের ধীর গ্যাস নির্গমনকে নিঃসরণ প্রক্রিয়া বলা হয়। তো এটা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা যে পারফিউম ইউজ করি, পারফিউমে প্রেস করার পর বা চাপ দেওয়ার পর যে একদম সরু ছিদ্র দিয়ে পারফিউমের সুগন্ধি কণাগুলো ধীরে ধীরে বের হয়, ওই বের হওয়াটাই হচ্ছে নিঃসরণ। কিন্তু আমরা যেন নিঃসরণকে ব্যাপনের সাথে গুলিয়ে না ফেলি, কারণ হচ্ছে নিঃসরণ হচ্ছে বের হওয়াটা সরু জায়গা দিয়ে, আর ব্যাপন হচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়া, মানে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গার দিকে ছড়িয়ে পড়া, এটা হচ্ছে ব্যাপন। আচ্ছা, এবার বলছে এছাড়া যদি কোনো টায়ার খুব ছোট একটি ছিদ্র থাকে, তবে সেই ছিদ্র দিয়ে গ্যাস ধীরে ধীরে কণার আকারে বের হয়ে যায়। এটি জোরে বের হওয়া বা হঠাৎ বিস্ফোরণের মতো নয়। এই ধরনের ধীর গতিতে ও ধাপে ধাপে নির্গমনই নিঃসরণ বা ইফিউশন বলা হয়। এবার আসি নিঃসরণের কিছু ব্যবহারিক প্রয়োগ, যেটার মাধ্যমে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যে আসলে নিঃসরণটা কী। একটি গ্যাস সিলিন্ডার ও পাইপ লাইনের লিক শনাক্তকরণ। আমরা লিক মানে নিশ্চয়ই বুঝি, মানে কোনো ছিদ্র আছে কি না, সেখান থেকে সিলিন্ডার থেকে বা পাইপ লাইন থেকে গ্যাস বের হচ্ছে কি না, এটা শনাক্ত করা হয় কিভাবে। গ্যাস সিলিন্ডার বা পাইপ লাইনে ক্ষুদ্র ছিদ্র দিয়ে ধীরে ধীরে গ্যাস নির্গমন হলে তা নিঃসরণের মাধ্যমেই ঘটে। এই ধীর গ্যাস নির্গমনের পর্যবেক্ষণের মাধ্যমে লিক বা ত্রুটি শনাক্ত করা যায়। সাবান পানি দিয়ে এলপিজি সিলিন্ডার এর বাল্ব ও লাইনে নিয়মিত লিক টেস্ট করা যায়। যেমন গ্যাস সিলিন্ডার বা পাইপ লাইন সাবান পানিতে ঢেকে ফেলা হয়। যদি ছোট ছোট বুদবুদের মতো কিছু দেখা যায়, তাহলে বোঝা যায় সিলিন্ডারে বা পাইপ লাইনে ক্ষুদ্র ছিদ্র আছে যা দিয়ে ইফিউশন হচ্ছে। তাহলে আমরা এই মাধ্যমটার মাধ্যমে জানতে পারছি যে ইফিউশন আছে কিনা, হচ্ছে কিনা। এবার আসা যাক গ্যাসের মোলার ভর নির্ণয়। দুটি অজানা গ্যাসের ইফিউশন হার নির্ণয় করে গবেষকরা তাদের মোলার ভরের তুলনা করেন। হালকা গ্যাস দ্রুত বের হয়, ভারী গ্যাস ধীরে বের হয়। তাহলে কি বলছে? হালকা গ্যাস দ্রুত বের হয় এবং ভারী গ্যাস ধীরে বের হয়। আর এভাবেই জানা যায় কোন গ্যাসটি কতটা ভারী। আমরা এখানে সর্বপ্রথম জানা প্রয়োজন মোলার ভরটা আসলে কি। আমরা আগের শ্রেণীতে নিশ্চয়ই পড়েছি, কোনো পদার্থের 1 মোলের ভরটাই হচ্ছে মোলার ভর। এখন 1 মোল ভরটা কেমন? 1 মোল কোনো পদার্থের যত গ্রাম ভর আছে ওইটাই হচ্ছে তার মোলার ভর। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যার মোলার ভর যত বেশি, সেই কণাটা তত ভারী এবং সেটা তত ধীরে বের হবে। এবার আসা যাক
মোমবাতির প্রজ্বলন এবং মোমের 3টি অবস্থা। এই চিত্র থেকে আমরা বিষয়টি বুঝতে পারছি যে একটি মোম জ্বালালে সেই মোম থেকে 3টি অবস্থা, পদার্থের 3টি অবস্থায় ব্যাখ্যা করা যায়। কঠিন, তরল এবং বায়বীয় মোমের ব্যাখ্যা এই মোমবাতির জ্বলন থেকে দেখা যায়। আমরা একটু দেখি। মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। এখন হাইড্রোকার্বন কি? হাইড্রোজেন এবং কার্বন মিলে গঠিত জৈব যৌগই হলো হাইড্রোকার্বন। তাহলে আমরা এটা একটু জেনে রাখবো যে মোম হলো হাইড্রোকার্বনের মিশ্রণ এবং হাইড্রোকার্বনটা হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন মিলে তৈরি হওয়া জৈব যৌগ। মোমের প্রজ্বলনে আমরা মোমের কঠিন, তরল এবং গ্যাসীয় এই 3টি অবস্থাতেই দেখতে পাই। কিভাবে দেখতে পাই? প্রথমে যখন মোমটাকে জ্বালাই, মোমের মধ্যে একটি সুতা থাকে। এই সুতাকে আগুন জ্বালালে সুতার চারিদিকে হাইড্রোকার্বন অণুগুলো তাপে গলতে শুরু করে। এই যে কঠিন থেকে গলতে শুরু করলো তাপের কারণে, এটি হচ্ছে তরলে পরিণত হওয়া। তাহলে আমরা কঠিন হতে তরলে পরিণত হওয়াটা দেখলাম। এবার আসা যাক, যখন মোম তরল মোমে আগুনের তাপে হয়ে যায়, তারপর তাপে আবার এটি বাষ্পে পরিণত হয়। অতঃপর ওই বাষ্পীয় মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো এবং তাপ উৎপন্ন করে। তরল মোমের কিছু অংশ ঠান্ডা হলে তা কঠিন মোমে পরিণত হয়। অর্থাৎ তাপের প্রভাবে মোমের কঠিন, তরল ও গ্যাসীয় এই 3 অবস্থারই অস্তিত্ব পাওয়া যায়। এখান থেকে প্রশ্ন হতে পারে যে তাপের প্রভাবে মোমের 3টি অবস্থার বর্ণনা দাও। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে প্রথমে যখন মোমটা জ্বালানো হলো, তাপ পেয়ে তখন মোম কঠিন অবস্থা থেকে গলতে শুরু করলো। তারপরে সেটা তরল অবস্থায় গেল, তরল অবস্থা থেকে একটা সময় আবার বাষ্পে পরিণত হলো, বাষ্প থেকে একটা সময় আবার সেটা কঠিনে পরিণত হলো ঠান্ডা হয়ে। তাহলে মোমের জ্বলন থেকে আমরা জানতে পারলাম মোমের 3টি অবস্থা। এবার আসা যাক গলন ও স্ফুটন। গলনটা আসলে কি? গলন হচ্ছে সেই অবস্থা যা কোনো নির্দিষ্ট তাপমাত্রায় তরলে পরিণত হয়। ঠিক আছে? আমরা বইতে দেখি, তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে গলন বলে। তাহলে এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। তাহলে প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। সেটি হচ্ছে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা এটি জানব। এরপর বলা হচ্ছে তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলে। অর্থাৎ তরল পদার্থকেই তাপ দেওয়ার ফলে যখন ফুটতে শুরু করে, সেই অবস্থাটাকে বলা হয় বা সেই প্রক্রিয়াটাকে বলা হয় স্ফুটন। এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয়, সেই তাপমাত্রাকে উক্ত তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয়ে থাকে। তাহলে স্ফুটন এবং স্ফুটনাঙ্ক এই দুটি সংজ্ঞা এখান থেকে মনে রাখব। প্রত্যেক বিশুদ্ধ তরলের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে। যেমন এক বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিকে তাপ দিতে থাকলে পানি ফুটতে থাকে। স্ফুটনের বিপরীত প্রক্রিয়াটির নাম হচ্ছে ঘনীভবন। আমি আবার বলছি, স্ফুটনের বিপরীত প্রক্রিয়াটির নাম হচ্ছে ঘনীভবন। এখন এই ঘনীভবনটা কি? ঘনীভবনটা হলো ঠিক স্ফুটনের যে প্রক্রিয়াটা হয় ঠিক তার উল্টোটা হয়।
স্ফুটনে আমরা কি দেখলাম? যখন কোনো তরল পদার্থকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া হচ্ছে, তখন সেটা ফুটতে শুরু করেছে। এখন আমরা ঘনীভবন কীভাবে করব? এই ফুটন্ত বা গ্যাসীয় কোনো পদার্থ বা তরল কোনো পদার্থকে অতিরিক্ত চাপের মাধ্যমে কি করব? কঠিন অথবা তরলে পরিণত করব। অর্থাৎ তরল পদার্থকে কঠিনে পরিণত করব, গ্যাসীয় পদার্থকে তরলে পরিণত করব। এটি হচ্ছে ঘনীভবন প্রক্রিয়া। তাহলে কি, যখন কোনো তরল বা গ্যাস বাষ্পের মাধ্যমে চাপের মাধ্যমে কঠিন বা তরলে আবার ফিরে আসে, তখন সেটাকে বলা হয় ঘনীভবন প্রক্রিয়া। স্ফুটনের জন্য তাপ দিতে হয়, ঘনীভবনের সময় তাপ সরিয়ে নিতে হয়। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করব। পরবর্তী পাঠে আমরা গলনাঙ্কর কিছু পরীক্ষা দেখব, স্ফুটনাঙ্কের কিছু পরীক্ষা দেখব। কিন্তু আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করব। আসসালামু আলাইকুম।